6 মাসেরও বেশি সময় ধরে ওসমান হাদি হত্যার পরিকল্পনা, ধারণা তদন্তকারী সংস্থার। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল চট্টগ্রাম। জানাবো ক্রমশ পিছিয়ে পড়ছে জামায়াত। এবং সর্বশেষ জানাবো রাজবাড়ীতে তুলার কারখানায় আগুন দেওয়ার অভিযোগ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। 6 মাসেরও বেশি সময় ধরে ওসমান হাদি হত্যার পরিকল্পনা, ধারণা তদন্তকারী সংস্থার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়া শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। তদন্তকারী সংস্থার ধারণা, 6 মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে প্রকাশ্যে গুলি করে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয় এবং কিলিং মিশনটি সমন্বয় করেছে দেশ বিদেশের কয়েকটি গ্রুপ। তদন্ত সূত্র জানায়, হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ 21 জুলাই সিঙ্গাপুরে গিয়ে কয়েকজন পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করে। 5 দিন পর 26 জুলাই দেশে ফেরার আগে পরিকল্পনা চূড়ান্ত হয় বলে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে ধারণা পাওয়া গেছে। সিঙ্গাপুর গিয়ে ফয়সাল নিজেকে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা পরিচয়ে প্রবেশ করেন এবং মালয়েশিয়া সীমান্তে গিয়ে বৈঠক করবে বলে জানা গেছে। তদন্তে উঠে এসেছে, দেশে ফেরার পর স্ত্রী শাহেদা পারভিনকে ফয়সাল ইঙ্গিত দেন সামনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন থেকে থাকা কঠিন হবে। পরিবারের জন্য একটি ব্যাংক হিসেবে প্রায় 30 লাখ টাকা রাখা আছে বলেও স্ত্রীকে জানান তিনি। একই ধরনের তথ্য পাওয়া গেছে ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারের জিজ্ঞাসাবাদেও। হত্যার আগের রাতেই সাফারের মধুমতি মডেল টাউনে ফয়সাল, মোটরসাইকেল চালক আলমগীর ও মারিয়ার সময় কাটান। সেদিন রাতে ফয়সাল মারিয়াকে বলেন, আগামীকাল এমন কিছু হবে যা দেশ কাঁপিয়ে দেবে। তবে মারিয়া ঘটনার সম্পৃক্ততার অস্বীকার করে জানান, মূল ঘটনা সম্পর্কে ধারণা ছিল না। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল চট্টগ্রাম। ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা 3 সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামিরা এখনও ধরা পড়েনি। এই হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকা। সেখানে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মূল আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রশাসনের এই নীরবতা নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যে সরকার একটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারে না এবং আসামি গ্রেপ্তার করতে অক্ষম, সেই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করাও সম্ভব নয়। অবস্থান কর্মসূচিতে অবিলম্বে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। কর্মসূচিতে বক্তারা আরও বলেন, আজাদের লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারোর করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে পথে দেখিয়ে যাবেন। নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ঘটনা 3 সপ্তাহ পেরিয়ে গেলেও হাদি হত্যার মূল আসামির কাউকে গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। হাদি হত্যা সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই বলেও ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। ক্রমশ পিছিয়ে পড়ছে জামায়াত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। এই সুযোগে 1.5 দশকের বেশি সময় ধরে কোণঠাসা বাংলাদেশ জামাত ইসলামী হঠাৎ করেই রাজনীতির মূল মঞ্চে আবির্ভূত হয়। দীর্ঘকাল আওয়ামী লীগ সরকারের কঠোর দমনপীড়ন, শীর্ষ নেতাদের ফাঁসি, নিবন্ধন বাতিল এবং সর্বশেষ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও দলটির সাংগঠনিক কাঠামো অক্ষত থাকায় বিস্মিত হন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে রাজনীতির মাঠে জামায়াতের এই আচমকা উত্থান এবং প্রাথমিক জনসমর্থন যতটা দ্রুত অর্জিত হয়েছিল তা আর থাকছে না। সাম্প্রতিক কর্মকাণ্ড, বিতর্কিত মন্তব্য এবং আক্রমণাত্মক প্রচারণার কারণে দলটি সেই অবস্থান থেকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের শিবিরের প্ররোচনা, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি, একসময় রাজনৈতিক মিত্র বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বাকযুদ্ধ এবং নারীদের কর্মসংস্থান নিয়ে দলের আমিরের বক্তব্য সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। গত 16 বছরে আওয়ামী লীগ সরকার যখন জামাত ইসলামের উপর একের পর এক খড়গ নামিয়ে আনছিল, সে সময় অনেকেই ধারণা করেছিলেন দলটি হয়তো সাংগঠনিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু 5ই আগস্টের পর দেখা গেল মুদ্রার উল্টা পিঠ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত এই দীর্ঘ সময় ধরে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে নিজেদের অত্যন্ত দক্ষভাবে টিকিয়ে রেখেছিল। জামাতের সবচেয়ে বড় চমকটি আসে ছাত্র রাজনীতির মাঠে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীনদের ছাত্র
ছাত্র সংগঠন ছাত্রলীগের একছত্র আধিপত্যের মধ্যেও জামাত ইসলামের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল অত্যন্ত সুকৌশলে। ছাত্রলীগের অভ্যন্তরে হল কমিটিগুলোতে এবং সাধারণ শিক্ষার্থীদের মিশে গিয়ে তারা নিজেদের সাংগঠনিক কাজ চালিয়ে গেছে, যা ঘুণাক্ষরেও টের পায়নি গোয়েন্দা সংস্থাগুলো। 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের নেতারা যখন প্রকাশ্যে আসতে শুরু করে, তখন তাদের ছদ্মবেশের দক্ষতা দেখে অনেকেই হতবাক হন। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের ভূমিকার বিজয় প্রমাণ করে তারা কেবল টিকেই ছিল না, বরং ভেতরে ভেতরে নিজেদের শিকড় অনেক গভীরে গেঁথে রেখেছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির মাঠে অনুপস্থিত থাকা এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতার সুযোগে ছাত্র শিবির এখন নিজেদের ক্যাম্পাসের প্রধান শক্তিতে পরিণত করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতির মাঠে পুনরায় সক্রিয় হয়ে জামাত ইসলামী নতুন রাজনৈতিক বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে। তাদের প্রচারণার মূল সুর হলো স্বাধীনতা 54 বছরে আওয়ামী লীগ ও বিএনপির পালাক্রমে দেশ শাসন করেছে এবং দুই দলই দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনে নিমজ্জিত ছিল। জামাত এখন নিজেদের তৃতীয় শক্তি হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে, যারা এই দ্বিদলীয় বৃত্তের বাইরে দেশ পরিচালনার একটি নৈতিক বিকল্প হতে পারে। এই পরিচালনাকে বিশ্বাসযোগ্য করতে জামাত তাদের অতীত ইতিহাস, বিশেষ করে 2001 থেকে 2006 সালের 4 দলীয় জোট সরকারের আমলকে সামনে নিয়ে আসছে। ওই সময় জামাত ইসলামী দুই শীর্ষ নেতা এবং পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মন্ত্রিত্বকালকে দুর্নীতির ঊর্ধ্বে চিত্রিত করার জোর প্রচেষ্টা চলছে। তবে সুকৌশলে তারা 1971 সালের ইতিহাসও এড়িয়ে চলছেন বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। জামাত ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান এক বক্তৃতায় বলেন, 2001 সাল থেকে 2006 সাল আমাদের দুইজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। আল্লাহ সাক্ষী, আল্লাহ আসমান জমিন সাক্ষী, এই দুইজনের 4 হাত পায়ে 20টা আঙুল সমস্ত দুর্নীতির ছিল। পরিচ্ছন্ন ছিল, কোনো ময়লা লাগে নাই। দুশ্মনেরা হাজার চেষ্টা করেও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। তিনি আরো বলেন, তাদের এই গড়ে যাওয়া মানুষগুলো এখন বাংলাদেশ জামাত ইসলামীর আছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি এই রকম দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামাতের এই সততার বয়ান মূলত একটি রাজনৈতিক কৌশলের মাধ্যমে তারা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত নেতাদের শহীদ হিসেবে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে যাচ্ছে। কিন্তু দুর্নীতির অভিযোগ না থাকার কথা ঠিক নয়। জামাতের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেছিল দুদক। 71-এর মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে দণ্ডিত এবং সর্বোচ্চ আদালতের রায়ে দোষী সাব্যস্ত নেতাদের মহিমান্বিত করে দেখানোর বিষয়টি সমাজের একটি বড় অংশ, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এবং সুশীল সমাজ সহজভাবে মেনে নিতে পারছেন না। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জামাত ইসলামের অন্যতম প্রধান দাবি ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার। দলটির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য লাগাতার চাপ প্রয়োগ করা হয়েছে। এমনকি পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছিল। জামাতের যুক্তি ছিল, প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে একটি দল কম ভোট পেয়েও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে স্বৈরাচারী হয়ে ওঠে। তবে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ঢাকায় বসে পিআর পদ্ধতির জন্য সোচ্চার থাকলেও তৃণমূল পর্যায়ে দলটি নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে তফসিল ঘোষণার অনেক আগেই। গ্রামগঞ্জে জামায়াতের আগাম নির্বাচনী প্রচারণা প্রমাণ করে যে তাদের সংস্কারের দাবিটি ছিল আরেকটা রাজনৈতিক দর কষাকষির অংশ। বিশ্লেষকরা একে জামায়াতের দ্বিমুখী নীতি হিসেবে অভিহিত করছেন। একদিকে তারা রাষ্ট্র ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথা বলছে, অন্যদিকে পুরনো কাঠামোর সুযোগ নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। জামাতের পিআর আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বলে ব্যাপকভাবে সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 19 অক্টোবর তিনি ফেসবুক পোস্টে বলেন, জামায়াতের তথাকথিত পিআর আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, যা সত্যিকারের সংবিধান সংস্কার বা গণতান্ত্রিক প্রত্যাশা তৈরি করতে নয়, বরং কেন্দ্রীয় জাতীয় সংলাপ ও সংবিধান সংস্কারের মূল প্রক্রিয়া থেকে আলোচনা বা দাবিগুলোকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে চালানো হয়েছে। এদিকে জামায়াতে ইসলামের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিকে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে সাধারণ ও ধর্মপ্রাণ ভোটারদের আবেগকে পুঁজি করা হচ্ছে বলে অভিযোগ আছে। সরজমিনে জানা গেছে, গ্রামের সহজ সরল মানুষদের কোরআন ছুঁয়ে অথবা নিজের সন্তানদের মাথায় হাত রেখে শপথ করানো হচ্ছে তারা যেন আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে ভোট দেন। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের এই প্রবণতা আরও প্রকাট আকার ধারণা করছে কুমিল্লা 3 আসনে। সেখানে জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ভোটারদের ওমরাহ করানোর প্রলোভন দেখাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, তিনি এক ভোটারকে বলছেন তাকে নির্বাচিত করলে তিনি ওমরাহ পালন করতে নিয়ে যাবেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে দলটির কর্মীদের কেউ কেউ এমন কথাও ছড়াচ্ছেন যে
জামাতকে ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম। এমনকি জামাতপন্থী আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির তার এক বক্তব্যে বলেছেন, যদি মনে করেন ক্ষমতা যাবে জামাত ইসলামের হাতে, তাহলে অবশ্যই ক্ষমতায় যাবে জামাত। পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদের এই মিজান আটকে রাখতে। হাসরের ময়দানে এই মিজান থাকবে, ধানের শীষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙড়ও থাকবে না। আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। তিনি আরো বলেন, জামাত ইসলামের করাটা আমার আপনার নৈতিক দায়িত্ব। যদি আপনি জান্নাতে যেতে চান আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই। 72 কাতারের মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই। এসব কর্মকাণ্ড বক্তব্যকে বিশিষ্ট আলেমরা শিরক এর শামিল বলে মনে করছেন, আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ধর্মের অপব্যবহার হিসেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।